সিলেটে আজ যখন বাংলাদেশি ব্যাটাররা শুরুতে ব্যাট করতে নামে স্টার্টটা অবশ্যই বাংলাদেশি সমর্থকদের একদম পছন্দ হবে না। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টেরও পছন্দ হয়নি, কারণ কোনো রান করার আগেই বাংলাদেশের একজন ওপেনার আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান এবং তারপর একে একে যারাই এসেছেন কেউই আসলে তেমন একটা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি। ডেবিউট্যান্ট তানজিদ তামিম খানিকটা ফ্লুয়েন্টলি খেলেছিলেন, তবে তিনিও ফিরে গেছেন বেশ তাড়াতাড়ি এবং তারপর আসা মমিনুল হকও তেমন কোনো ইম্প্যাক্ট আজকে তৈরি করতে পারেননি। শান্ত মুশফিক জুটিতে খানিকটা ভরসা পেলেও বাংলাদেশ লাঞ্চের পরে কিন্তু তারাও ফিরে গেছেন এবং লিটন দাস ওই অবস্থাতে যখন নামেন তখন বাংলাদেশের স্কোর লাইনটা ছিল 106 রানে 4 উইকেট এবং তিনি যখন নামেন তারপরেই দেখা যায় খুব দ্রুত ফিরে যান মুশফিক। লিটন দাসকে আজকে পুরো সময়টা ব্যাট করতে হয়েছে টেইল এন্ডারদের সাথে, তবে লিটন দাস কিন্তু একদমই ছাড় দেননি পাকিস্তানি বোলারদের, একের পর এক জুটি গড়ে গেছেন এবং তিনি প্রথম জুটিটা করেছিলেন তাইজুল ইসলামের সাথে এবং তার সাথে কিন্তু একটা 50 রানের জুটি করেছেন এবং তারপরের জুটিটা করেছেন তাসকিন আহমেদের সাথে 38 রানের একটা জুটি এবং তারপরের জুটিটা তিনি করেছেন শরীফুলের সাথে এবং এই যে টেইলেন্ডারদের সাথে তার জুটিটা, এই জুটির মাধ্যমেই কিন্তু তিনি বাংলাদেশকে আজকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন, তুলে নিয়েছেন তার সেঞ্চুরিটা এবং এই যে তার সেঞ্চুরিটা, সেই সেঞ্চুরি পাওয়ার পথে তিনি তার স্ট্রাইকটাও কিন্তু বাড়িয়ে নিয়েছেন সময়ের সাথে সাথে। যেমন লিটন দাস তার প্রথম 50 পেতে 93 বল খেলেছিলেন এবং তারপর তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান 135 বলে, অর্থাৎ এভাবেই তিনি সময়ের সাথে সাথে পাকিস্তানি বোলারদের ওপর দাপট দেখিয়ে গেছেন। এবং লিটন দাসকে প্রেস কনফারেন্সে তাই জিজ্ঞেস করা হয়েছিল টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করাটা কতটুকু চ্যালেঞ্জিং এবং কেমন ছিল। আমাদের টেলগুলো তো খুব একটা স্ট্রং না, যাদেরকে আমি প্রতি ওভারে 4-5 বল খেলার সুযোগ করে দেব। অবভিয়াসলি আমাদের টেল যদি আরও ভালো ব্যাটিং করে ভবিষ্যতে, তাহলে এই অপরচুনিটিগুলো থাকবে যে আমি ফার্স্ট বলে 1 নিয়ে নিলেও তারা খেলতে পারবে। ডিফিকাল্ট, বাট সবচেয়ে বড় জিনিস যে এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই 3জন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে। তবে এই টেস্টই প্রথম না লিটন দাস তার টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে এরকম ক্রুশাল নক এর আগেও বহুবার খেলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল ক্রাইসিস মোমেন্টে তিনি যেভাবে এত ভালো খেলেন তার পেছনের রহস্যটা কি, তা নিয়ে কিন্তু একটা অসাধারণ রিপ্লাই প্রেস কনফারেন্সে দিয়েছেন লিটন। আমি বললাম তো, আমার রোলটাই ডিফারেন্ট। দেখবেন কোনো দিন টপ অর্ডাররা উপর থেকে রান করতেছে, আমি ব্যাটিং করতেছি, 60-70 ওভারের সময় নামলাম, উইকেটে বল ঘোরা শুরু হলো। তো আমার ক্রিকেটটাই এমন যে আমাকে পার্টিকুলার যে সময়টা আসবে সেই সময়টা এনজয় করে খেলার, এটাও একটা চ্যালেঞ্জ, বাট এখানেও এনজয় করার অনেক কিছু ছিল। লিটন দাস যখন ব্যাট করতে নামেন তখন পিচ দেখে এবং সেখানে প্লেয়ারদের যে ধরনের কন্ডিশন ছিল, ক্রিকেটাররা যেভাবে খেলছিলেন, ব্যাটাররা যেভাবে বল নেগোশিয়েট করছিলেন, সেটা দেখে মনে হচ্ছিল যে পিচটা বেশ কঠিন ব্যাটারদের জন্য ব্যাট করার জন্য। এবং সময়ের সাথে সাথে তারপর দেখা গেল একের পর এক শট খেলে যাচ্ছেন লিটন দাস সহ তার সঙ্গীরা এবং তখন মনে হচ্ছিল যে ব্যাটিং করাটা এই পিচে বোধহয় বেশ সোজা। প্রেস কনফারেন্সে তাই প্রশ্ন রাখা হয়েছিল যে পিচে কোনো ধরনের চেঞ্জ তিনি লক্ষ্য করেছেন কিনা, লিটন দাস সে উত্তরটা দিয়েছেন অকপটে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে আমি যখন উইকেটে নামি তখন উইকেটটা খুব একটা ইজি ছিল না, বাট যত সময় গেছে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। প্রেস কনফারেন্সে সবশেষ লিটন জানিয়েছেন আগামীকাল বাংলাদেশ যদি ম্যাচে ফিরতে চায় তবে অবশ্যই বাংলাদেশের বোলারদের সকালবেলার প্রথম 10 ওভারটা ক্যাপিটালাইজ করতে হবে, কারণ সেই সময়টা যদি এরকমই মেঘলা আকাশ থাকে আজকের মতো তবে বাংলাদেশি পেসাররা কিন্তু সেখানে পাকিস্তানের জন্য একটা থ্রেট হয়ে উঠতে পারেন এবং বাংলাদেশ যদি সেই থ্রেটটাকে কাজে লাগিয়ে পাকিস্তানি ব্যাটারদের ভরকে দিতে পারে তবে এই স্বল্প পুঁজিতেও বাংলাদেশের পক্ষে সম্ভব এই টেস্টে ড্রাইভিং সিটে বসে যাওয়া। রায়ন আহমেদ, ওয়ান স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।